স্বাগতম ক্রিকফ্রেন্ডের নিয়মিত আয়োজন টোটাল ইম্প্যাক্টে আমি সৈয়দ সামি আছি আপনাদের সঙ্গে। আজকে আমরা ক্রিকেট এবং ফুটবল নিয়ে কথা বলবো। আমার সঙ্গে আছেন আরটিভির রিপোর্টার রাফি আমিন। আমরা আসলে বাংলাদেশ এবং সিঙ্গাপুরের মধ্যকার ম্যাচটা দেখছিলাম, সেই ম্যাচটাতে বাংলাদেশ 2-1 ব্যবধানে হেরে গেছে। এই ম্যাচটা নিয়েও কথা বলবো। রাফি, স্বাগতম আমার শব্দে। ধন্যবাদ সামি ভাই। বাংলাদেশের ফুটবল ম্যাচটা আসলে কীরকম দেখলেন সিঙ্গাপুরের বিপক্ষে? আসলে ফুটবল ম্যাচটা কেমন দেখলাম তার থেকে বড় কথা মনে হচ্ছিল সারাদিন আসলে কেমন ছিল, এটা সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার ছিল। আমরা যদি আসলে দেখি যে শেষ 2 দশকের কথা যদি হিসাব করি, ফুটবলের যে ক্রেজ আমরা জানি, ফুটবলের প্রতি যে ভালোবাসা বাংলাদেশের মানুষের, এই জিনিসটা একটা মিসিং ছিল। এই বিষয়টা আসলে দেখি, মানে ম্যাচ ছাপিয়ে আসলে সব থেকে বেশি আলোচনা ছিল এটা ম্যাচের। মানে আপনি যদি দেখেন যে স্টেডিয়ামের বাইরে গলা ফাটানো আওয়াজ, ভুভুজেলা, কালার স্মোক, মানে সব কিছু মিলে মনে হচ্ছে যে মানে বাংলাদেশ মনে হয় ওয়ার্ল্ড কাপে খেলছে, এরকম একটা ভাইব ছিল। দর্শক উন্মাদনা, আমরা জানতাম, মানে একটা সন্দেহ করা হচ্ছিল যে হয়তোবা এমন চাপ হবে যে হয়তোবা গেট ভেঙে ফেলতে পারে, এবং সেটাই হয়েছে। সব কিছু মিলে বলতে হবে যে অবশ্যই ম্যাচ তো ছিলই, ম্যাচের বাইরে সব থেকে বেশি যেই ঘটনাগুলো ছিল এগুলো ছিল সব থেকে বেশি দারুণ। আপনি যে কথাগুলো বললেন এর মধ্যে আসলে একটা কালারফুল একটা ভাইব আসলে দেখতে পাচ্ছিলাম। সেক্ষেত্রে কি বাংলাদেশের ক্রিকেটের যে ভাইবটা সেটা কি ক্রিকেট থেকে শিফট হয়ে কি ফুটবলে চলে যাচ্ছে কিনা আপনার মনে হয়? না, আসলে একটা ব্যাপার যদি বলি, পার্সোনাল একটা একদম নিজস্ব এক্সপিরিয়েন্স থেকে যদি বলি, শেষ 2 দিন যে ম্যাচটা ছিল ভুটানের সাথে কিংবা আসলে সিঙ্গাপুরের সাথে, এর মধ্যে আমি ভুটান ম্যাচটা কভার করেছিলাম। তখন দর্শকদের মধ্যে সব থেকে বেশি আলোচনা যেটা ছিল, অনেকেই প্লে কার্ড থেকে শুরু করে অনেক কিছুই আসলে নিয়ে আসছিল, এবং তারা বলছিল একটা কথাই যে ক্রিকেটের দিন শেষ, ফুটবলের বাংলাদেশ, এরকম একটা কথা। ইভেন আরেকটা কথা আসলে তুলতে হয় সামনে, সেটা হলো আমরা জানি যে মাননীয় উপদেষ্টা, ক্রীড়া উপদেষ্টা, তিনিও কিন্তু একটা কথা বলেছিলেন যে বাংলাদেশের মানুষের ভালোবাসা ছিল ফুটবল, বিয়ে হয়ে গেছে ক্রিকেটের সাথে, এরকম একটা বিষয়। তবে আসলে একটা বিষয় সত্য যে দর্শকদের যে আসলে একটা মানে দৃষ্টি আকর্ষণ করা, ক্রেজের ব্যাপারটা, সেটা মানে আমরা গত 2 দশকে আমরা ক্রিকেটের জন্য আমরা এই ভালোবাসাটা দেখেছি, এবং ফুটবলের জন্য যে জিনিসটা মিসিং ছিল সেই জিনিসটা আমরা আসলে এখানে দেখেছি এই ম্যাচে। তবে শিফট হওয়ার ব্যাপারটা, বা আসলে যেটা বললেন যে আসলে ওই ক্রিকেটের ভালোবাসাটা ফুটবলের দিকে চলে গেল কিনা, এরকম একটা ব্যাপার। তবে আমার কাছে যেটা মনে হয় যে আসলে ফুটবলের প্রতি ভালোবাসাটা আসলে সবসময় ছিল। সেটা আমরা বলি যে ইউরোপের রাত জেগে ম্যাচ দেখা, আমরা পরের দিন অফিস থাকে, কারো পরীক্ষা থাকে, আমরা তাও রাত 3টা পর্যন্ত হয়তো রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, আর্সেনাল কিংবা ম্যানচেস্টার ইউনাইটেড খেলাগুলো আমরা দেখি। বেশিরভাগ ম্যাচ কিন্তু লেট নাইটে হয়, লেট নাইট। ইভেন আমরা কিন্তু তারপরের দিন গিয়ে আবার সকালে অফিস করি, কেউ হয়তো বা পরীক্ষা দিই, কেউ কাজ করি। সো এই যে ব্যাপারটা, ফুটবলের আসলে তো ভালোবাসা সবসময় ছিল। তবে জাতীয় দলের প্রতি বা বাংলাদেশের ফুটবলের প্রতি যে জিনিসটা একটা মিসিং ছিল, সেই জিনিসটা কিন্তু আমরা এখন দেখছি। তবে শিফট হওয়ার ব্যাপারটা আসলে যখন বলছেন, তখন কিন্তু বলতে হয় যে বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষাপট, ক্রিকেটের প্রেক্ষাপট, আমরা জানি যে সব থেকে ইম্পর্টেন্ট একটা ব্যাপার থাকে আসলে একটা সুপারস্টার, যেটা আমরা যদি বলি যে সাকিব আল হাসান পোস্টার বয় ছিল বাংলাদেশ ক্রিকেটে। শুধুমাত্র ক্রিকেট না, বাংলাদেশ ক্রিকেটের ক্ষেত্রে ধরতে গেলে সবচেয়ে বড় সুপারস্টার সাকিব আল হাসান। হামজা মানে ভালো একটা লিগে খেলেন, ইংলিশ প্রিমিয়ার লিগে। সাকিব কিন্তু সেই তুলনায় আইপিএল বলেন, বিগ ব্যাশ বলেন, এইসব টুর্নামেন্টে কিন্তু খেলেছেন। সো মানে গ্লোবালি আপনি যদি চিন্তা করেন, সাকিব আল হাসান কিন্তু গ্লোবালি সুপারস্টার, হামজার চেয়ে অনেক বেটার হয়তো বা অনেক ক্ষেত্রে। এটা আসলে বেটার বলাটা এখানে হয়তো একটা তর্ক বিতর্ক হয়তো শুরু হতে পারে। তবে আমার কাছে যেটা মনে হয় যে হামজা চৌধুরী যে জায়গাটা আসলে খেলছেন, আমরা জানি যে আসলে হয়তো বা আইপিএল বলেন বা বিপিএল, বিগ ব্যাশ, যে কোনো কিছু নিয়ে আসলে আলোচনা হতে পারে। তবে ইংলিশ প্রিমিয়ার লিগ যখন আসলে কথা আসবে, তখন কিন্তু অবশ্যই বলতে হবে যে কোনো টুর্নামেন্টের থেকে ফার দেন বেটার এটা একটা টুর্নামেন্ট। সেই ক্ষেত্রে অবশ্যই হামজা চৌধুরী একজন বিগ স্টার, এবং আমার মনে হয় যে এই জিনিসটা আসলে না মেলানো, বারবার বলা হচ্ছে আসলে যে জিনিসটা আসলে আমরা যদি না মিলাই। হামজা কিন্তু নিজেও কিন্তু বিভিন্ন সাক্ষাৎকারে বলছিলেন যে সাকিবের সঙ্গে তার তুলনাটা যেন না হয়। সাকিব একজন প্রতিষ্ঠিত ক্রিকেটার, তিনি বাংলাদেশের অনেক কিছু অর্জন করেছেন, তার নামের পাশে অনেক রান, অনেক উইকেট। হামজার শুরুটা কিন্তু মাত্র হয়েছে, তার নিজেকে প্রুভ করার আরও সময় আছে। এই সময়টা দিলে কি মানে যেই নতুন ফুটবলাররা আসছেন, তারা কি জনপ্রিয়তায় সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাশরাফি বিন মুর্তজা, তাদেরকে ছাড়িয়ে যেতে পারবেন কিনা, এরকম সময় আছে? একটা বিষয় যেটা আসলে বলা যায় যে হামজার আসলে প্রুভ করা, যেটা বলছেন হয়তো বা সুপারস্টার হিসাবে, বাংলাদেশের সুপারস্টার হিসাবে এখন যেটা গ্রো হচ্ছে, যেটা আগে ছিল না। প্রুভ করা হিসেবে, অ্যাজ এ ফুটবলার হিসেবে অবশ্যই আমরা জানি হিজ প্রুভেন ফুটবলার। আমরা জানি যে ইংলিশ প্রিমিয়ার লিগে সে দুর্দান্ত খেলেছে, নিজেকে প্রমাণ করার কাজটা সে আগেই করেছে, বাংলাদেশের
হয়ে যেই কাজটা করা দরকার ছিল সেই কাজটাও সে দারুণভাবে করেছে। আমরা সেটা ইন্ডিয়া ম্যাচের কথা বলি, ভুটান ম্যাচে তো নিজে অভিষেক একটা গোলই তিনি পেয়েছেন। একই সাথে বলতে হবে যে আসলে সিঙ্গাপুর ম্যাচে কিন্তু আমরা আসলে ওইরকম একটা পারফরমেন্সই তার কাছ থেকে দেখেছি। অর্থাৎ বলা যায় যে আসলে মানে আপনিও অবশ্যই সহমত, আপনিও বলেছেন বা আমিও বলছি যে প্রুভেন হওয়ার মতন কোনো কিছুই আমাদের কাছে এই জায়গায় নেই। তবে একটা ব্যাপার থাকে যে আসলে একটা পালাবদল থাকে, সময়ের একটা মানে পরিবর্তন একটা সময় থাকে, সেই ব্যাপারটা হিসাব করলে দেখা যায় যে আপনি যদি দেখেন সাকিব আল হাসান এক সময় বাংলাদেশের সুপারস্টার ছিল এবং সে গ্লোবালি নোন একটা ফেস ছিল, হ্যাঁ রিকগনাইজড একটা প্লেয়ার। এবং আমরা আসলে যেটা বাস্তবতা এখন সেটা হলো যে সাকিব আল হাসান তিনি দীর্ঘ সময় নেই, জাতীয় দলে নেই, ক্রিকেটে নেই। একই সাথে আসলে খবরের কাগজে আমরা সাকিবের নামটা এখন না, আবার যে কালারফুল নামগুলো ছিল তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মাশরাফি বিন মুর্তজা, তারা একে একে কিন্তু ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন। বাংলাদেশের ক্রিকেটে এখন আপনি কিন্তু ওইরকম সুপারস্টার পাবেন না। আপনি কিন্তু গ্লোবালি হিসাব করলে লিটন কুমার দাস বা মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, তারা কিন্তু তামিম, সাকিব, মাশরাফি বিন মুর্তজা তাদের মতো এতটা রিকগনাইজড না। সেক্ষেত্রে ক্রিকেট কিন্তু কিছুটা হলেও পিছিয়ে পড়েছে। এই যে একটা মানে সারা জাগলো ফুটবলের একটা তার নতুন একটা আমেজ আসলে পাচ্ছে ক্রিকেট, কিন্তু সেদিক থেকে পারফরমেন্সের দিক থেকে আপনি যদি চিন্তা করেন, বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে হেরেছে, এর আগে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে হেরেছে। বাংলাদেশের ফুটবলে গতকালকে ম্যাচটা হারলেও কিন্তু তারা ভালো একটা খেলা কিন্তু উপহার দিয়েছে। এটা কি পজিটিভ সাইন কিনা? 2-2-4 একটা কথা বলা হয়, সেই কথাটা এখন যদি চিন্তা করেন বাংলাদেশ ক্রিকেটের এখন স্টার প্লেয়ার নেই বললেই চলে। মানে যেসব প্লেয়ারগুলো আমরা ওয়ার্ল্ড ওয়াইড চিনি সেই জিনিসটা নেই। একই সাথে পারফরমেন্স, এই 2-2-4 নেগেটিভ একটা ব্যাপার হয়েছে বাংলাদেশ ক্রিকেটের জন্য, সেটা এখন অবশ্যই একটা হুমকির কথা বলতেই হয় বারবার। আর একই চিত্র যদি আপনি দেখেন ফুটবলে ভালোবাসাটা অন্তরে ছিল, সেটা এখন বহিঃপ্রকাশ করার একটা সময় পেয়েছে, সুযোগ হয়েছে, সেখানেও 2-2-4 মিলছে। এখন সুপারস্টার আসছে, বড় বড় তারকারা আসছে, বড় বড় নাম, অবশ্যই হামজার মতন প্লেয়ার কিংবা আপনি সমিত সোম, গতকালকে আমরা যদি ম্যাচটা দেখি দুর্দান্ত একটা ম্যাচ খেলেছেন। ফাহমিদুলের কথা বলি, হয়তো বা কিছু ল্যাকিংস এখনও আছে, তবে বাংলাদেশের প্রেক্ষাপটে একজন ফুটবলার আসলে আমরা যেরকম চাই, রানিং বলেন মানে স্ট্রেঞ্জ বলেন সব কিছু মিলে অবশ্যই বলতে হবে ফাহমিদুল। একই সাথে কিউবা মিচেল আসছে, জামাল ভুইয়া লম্বা সময় সার্ভিস দিয়েছে বাংলাদেশকে, তারিক কাজী, এরকম আসলে যখন একটা বিদেশি ফুটবল তৈরি হবে হ্যাঁ অবশ্যই মানে এই যে জিনিসটা আপনার যখন আসলে সবকিছু একটা মিক্সচার হবে, খুব ভালো একটা বন্ডিং হবে এই টিমটা। হামজা চৌধুরী কিন্তু যখন দেশ ছেড়ে গেছেন তখনই কিন্তু ফেসবুকে একটা পোস্ট দিয়ে গেছেন, তিনি কিন্তু বলেছেন যে অবশ্যই ভালো কিছু আসবে এবং তিনি কিন্তু বলেছেন অক্টোবরে আমরা জানি যে সামনে ম্যাচ আছে, সেই ম্যাচটার আগাম একটা বার্তা তিনি দিয়ে গেছেন। একটা কথা অবশ্যই বলতে হবে যে ফুটবলের জাগরণটা অবশ্যই আমাদের জন্য পজিটিভ ব্যাপার। আমরা আসলে দুইটা জিনিস আসলে একসাথে মিক্সচার না করি। আমরা আসলে কেন ইংল্যান্ড হবো না, কেন অস্ট্রেলিয়া হবো না, যে আমাদের একটা ফুটবলও চলবে, আমাদের ক্রিকেটও চলবে, দুইটা সমানতালে চলবে। এই জিনিসটা আমাদের কেন মিক্স করতে হবে যে এইটা হলে এইটা হবে না, ওইটা হলে ওইটা হবে না, এরকম বিষয়গুলো আসলে আমাদের এড়িয়ে চলা উচিত। আমাদের ক্রিকেটও ইমপ্রুভ করুক। দেখেন ক্রিকেট আসলে আমরা ওয়ার্ল্ড কাপ খেলি, এটা বাস্তবতা যে আপনি ফুটবলে ওয়ার্ল্ড কাপ খেলতে পারছেন না, হয়তো এশিয়ান কাপও খেলবেন কিনা তারও নিশ্চয়তা আপাতত নেই, যেখানে বছরের পর পুরোটা বছর জুড়ে আপনি হোম ম্যাচ পাচ্ছেন ক্রিকেটে, অ্যাওয়ে ম্যাচ পাচ্ছেন, ওয়ার্ল্ড কাপ খেলছেন, এশিয়া কাপ খেলছেন, সেখানে আপনি ফুটবলে পাচ্ছেন না। তো আপনি শুধুমাত্র 4-5টা ম্যাচের জন্য আপনি বলতে পারবেন না যে ফুটবল ক্রিকেটকে ছাড়িয়ে চলে গেছে। তবে অবশ্যই পজিটিভ ব্যাপার, আপনি তখনই বলতে পারবেন যে ফুটবল এগিয়ে গেছে, সেটা হলো যখন আপনার ঘরোয়া ফুটবল উন্নতি হবে। কারণ আপনি শুধুমাত্র 4-5টা ম্যাচের জন্য সারা বছর বসে থাকবেন না, যখন আপনার ঘরোয়া ফুটবলটা ইমপ্রুভ হবে, আপনি যখন রিয়াল মাদ্রিদের মতন কি বলে রিয়াল মাদ্রিদকে সাপোর্ট করবেন, যখন আপনি নাপোলির মতন আপনি আবারকে সাপোর্ট করবেন, হোম অ্যাওয়েতে খেলবে, এই উন্মাদনাটা যখন আসলে আসবে একটা সময় আপনি খেয়াল করেন জাতীয় টিমের যে আসলে ক্রেজটা ছিল সেটা কিন্তু আসলে ফুটবলের যে ক্রেজটা ছিল সেটা কিন্তু জাতীয় টিম কেন্দ্রিক ছিল না, সেটা ছিল আবহানী, মোহামেডান, আপনি মুক্তিযোদ্ধা, এই ক্লাব কেন্দ্রিক যে উন্মাদনা ছিল সেইটা যদি ফিরে আসে তাহলে অবশ্যই বলতে পারবো। এখন একটা কথাই বলতে পারি যে বাংলাদেশ, এটা আমার একটা পার্সোনাল অভিমত, হয়তো বা অনেকেই মানে একমত হবেন না, তবে আমার কাছে যে একটা পার্সোনাল ওপিনিয়ন সেটা হলো বাংলাদেশের ফুটবলটা আলোচনায় এসেছে, হামজা চৌধুরী আলোচনায় এসেছে, কিন্তু বাংলাদেশের ফুটবলের চায়ের দোকানে যে আড্ডাটা হওয়ার কথা, প্রত্যেকটা মানুষের মুখে থাকার কথা, সেটা এখনো ফুটবলে ফিরে আসেনি। সেটা আসতে হয়তো বা একটু সময় লাগবে, তবে অবশ্যই আশা করি যে এটা ফিরে আসবে। আমরা এই ছোট একটা শোর মধ্যে আসলে এটা কনক্লুশনে আসার সময় না। ধন্যবাদ রাফি আমাকে সময় দেওয়ার জন্য। দর্শক, ক্রিকফিনের নিয়মিত আয়োজনে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আবার কথা বলবো, সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন।